আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো শুধু ক্ষমতার সঙ্গে নয়, সংগ্রাম, প্রতিরোধ আর আপসহীনতার সঙ্গে জড়িয়ে থাকে। বাংলাদেশের রাজনীতিতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি একসঙ্গে একাধিক আসনে নির্বাচন করেছেন কিন্তু কখনোই হারেননি। যখন যেখানে দাঁড়িয়েছেন তুমুল জনপ্রিয়তায় ভর করে সেখান থেকেই জয় নিয়ে ফিরেছেন। আজ আমরা কথা বলবো এমন একজন নারীর গল্প নিয়ে যিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা হারিয়েছেন, কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, তবুও দেশ ছেড়ে পালাননি। কিন্তু এবার তাকে থামতে হলো জীবনের পথে। ৮০ বছর বয়সে এসে থেমে গেল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশ্বাস। এর মধ্যে দিয়ে শেষ হলো তার রাজনৈতিক জীবন, কিন্তু তিনি অপরাজয়ী থাকলেন রাজনীতির মাঠে। এই ভিডিওটি কোনো দলীয় প্রচারণা নয়, এই ভিডিও একটি ইতিহাসের দলিল, যেখানে প্রশ্ন থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু কোনো আপোষ থাকবে না। ১৯৮১ সালের আগ পর্যন্ত বেগম জিয়া ছিলেন এমনই একজন সাধারণ গৃহবধূ। খালেদা জিয়া বিএনপির প্রধান নেতৃত্বে আসুক তা তৎকালীন সামরিক নেতা ও গোয়েন্দা বিভাগ সহ অনেকেই চায়নি। ১৯৮০ ও ৯০-এর দশকে বাংলাদেশ ছিল সামরিক ও আধা সামরিক শাসনের ছায়ায়। এই সময়ে অনেক রাজনৈতিক নেতা ক্ষমতার ভাগ পেতে সামরিক শাসকদের সাথে সমঝোতায় গিয়েছেন, কিন্তু খালেদা জিয়া সে সময় রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দেননি। তিনি বারবার এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আপোষ করলে স্বস্তি মিলত, আর আপোষ না করলে ইতিহাসের ভার নিতে হতো। তিনি স্বস্তি নেননি, তিনি ভারটাই নিয়েছেন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম জিয়া। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ফেনীর বাসিন্দা, তবে তিনি সে সময় জলপাইগুড়িতে চা ব্যবসা করতেন। ১৯৪৭ সালের ভারত বিভক্তির পর পরিবার সহ তিনি পূর্ববঙ্গে চলে আসেন, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান হয়। খালেদা জিয়া দিনাজপুরে বেড়ে ওঠেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ১৯৬০ সালে মাত্র ১৫ বছর বয়সে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বেগম জিয়া পরিবার সহ ঢাকার ক্যান্টনমেন্টের ৬ নম্বর মইনুল রোডের একটি সাধারণ সামরিক বাসভবনে বসবাস করতেন। এটি তখন সেনাবাহিনীর ডেপুটি চিফের সরকারি বাসভবন হিসেবে নির্ধারিত ছিল। সেই সময় ক্যাপ্টেন হারুনুর রশিদ খান, যিনি পরবর্তীতে কর্নেল হন, তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এডিসি হিসেবে দায়িত্ব পালন করতেন। হারুনুর রশিদ খান বেগম জিয়া সম্পর্কে এক ইন্টারভিউতে বলেন, তিনি নিজেই পুরো বাড়ির দেখভাল করতেন, অতিথিদের স্বাগত জানাতেন এবং পারিবারিক বিষয় সামলাতেন। আমি কখনো বেগম জিয়াকে গলা চড়াতে দেখিনি। তিনি ছিলেন নম্র, সদয় ও চিন্তাশীল। তিনি তার সন্তানদের প্রতিও ছিলেন শান্ত ও ধৈর্যশীল। যখন তার ছোট ছেলে ৭ বছরের আরাফাত একটি স্কুলে ভর্তি হতে পারেনি, তখন তিনি শুধু বিকল্প স্কুলের নাম জানতে চেয়েছিলেন, আর কিছুই না। ১৯৮১ সালের আগ পর্যন্ত বেগম জিয়া ছিলেন এমনই একজন সাধারণ গৃহবধূ। চলুন তাহলে প্রথমেই দেখে নেই কিভাবে শুরু হলো বেগম জিয়ার রাজনৈতিক জীবনের পথ চলা। বেগম খালেদা জিয়া জন্মগতভাবে রাজনীতিবিদ ছিলেন না। এমনকি বেগম জিয়ার রাজনৈতিক জীবন কোনো মিছিল, স্লোগান থেকেও শুরু হয়নি। তিনি রাজনীতিতে এসেছেন হঠাৎ করেই, একটি নির্মম হত্যাকাণ্ডের পর। ১৯৮১ সালের মে মাসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তার আগের রাজনৈতিক কোনো অনুষ্ঠানে খালেদা জিয়াকে তেমন একটা কখনোই দেখা যেত না। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার পরামর্শ ও অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ২রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন তিনি। পরের বছর মার্চে খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন পদে আসীন ছিলেন। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু ও AQM বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া নজরুল ইসলাম খান ও জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মূলত বিবিসি বাংলাকে এসব তথ্য জানিয়েছিলেন। এছাড়া অন্য রাজনৈতিক দল থেকেও খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। এক্ষেত্রে হায়দার আকবর খান রণ ও রাশেদ খান মেননের নাম উল্লেখযোগ্য। হায়দার আকবর খান রণ তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে এ নিয়ে লিখেছেন, আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম, আপনি রাজনীতিতে আসুন।
বিএনপির হাল ধরুন। এক্ষেত্রে আমরা সবাই এরশাদের বিরুদ্ধে লড়ব। এরশাদ সম্পর্কে বেগম জিয়ার ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল সেদিন, কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছু বললেন না। দেখলাম তিনি স্বল্পভাষী, তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন। কোনো কথা ঠিকমতো বুঝতে না পারলে প্রশ্ন করে ভালো করে বুঝে নিচ্ছিলেন। সবশেষে তিনি বললেন, ভেবে দেখব। আর এভাবেই একজন গৃহিণী থেকে বেগম জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মুখ। তবে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়া বিএনপির প্রধান নেতৃত্বে আসুক তা তৎকালীন সামরিক নেতা ও গোয়েন্দা বিভাগ সহ অনেকেই চায়নি। যখন এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বেগম খালেদা জিয়াকে আসলে আপোষহীন কেন বলা হয়? এর পেছনে কি আদৌ কোনো কারণ রয়েছে? বেগম জিয়ার রাজনৈতিক জীবনের শুরুটা যেমন সহজ ও স্বাভাবিক ছিল না, ঠিক তেমনি তার পুরো রাজনৈতিক জীবনটাও ছিল চ্যালেঞ্জিং। বিএনপির নেতৃত্বে আসা থেকে শুরু করে এরশাদ সরকারের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 91-এর তত্ত্বাবধায়ক ইস্যুতে আদর্শ ধরে রাখা থেকে শুরু করে 111-এর নিজ সিদ্ধান্তে অটুট থাকা, শেখ হাসিনার দেয়া মামলা কারাবরণ থেকে শুরু করে নিজ দলকে সুসংগঠিত রাখা, এরকম চ্যালেঞ্জিং ইস্যুগুলো মোকাবিলার মাধ্যমে বেগম জিয়া হয়ে ওঠেন একজন আপোষহীন নেত্রী। চলুন তাহলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়ে আলোকপাত করা যাক, যেগুলো তাকে ধীরে ধীরে দেশের রাজনীতিতে একজন আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। বেগম জিয়ার রাজনৈতিক জীবনের প্রথম চ্যালেঞ্জটাই ছিল রাজনীতিতে আসা নিয়ে। যেমনটা আগে বলছিলাম, 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর বিএনপি কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। ঠিক সে সময়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান কেবল খালেদা জিয়ার অন্তর্ভুক্তি পারে বিএনপিকে টিকিয়ে রাখতে। তখন খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, তিনি কি শুধু শহীদ রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে থাকবেন নাকি একজন রাজনৈতিক নেত্রী হয়ে উঠবেন। কিন্তু বেগম জিয়া রাজনৈতিক জীবন শুরু করার প্রথম সিদ্ধান্তেই আপোষহীনতার পরিচয় দিয়েছিলেন। তিনি বিএনপির ভাঙন রোধে দ্বিতীয় অপশনটাকেই বেছে নেন। তবে অনেকেই ভেবেছিল বেগম জিয়ার রাজনীতিতে আসাটা হয়তো একটা অস্থায়ী সমাধান, হয়তো দল চালাবেন কয়েকজন পুরুষ রাজনীতিবিদ আর বেগম জিয়া থাকবেন কেবল নামমাত্র সামনে। কিন্তু এখানেও তিনি পরিচয় দিয়েছেন একজন প্রকৃত রাজনৈতিক নেতৃত্বের। তিনি সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত হন এবং দলের ভিতরে অথরিটি এস্টাবলিশ করেন। এই জায়গায় তিনি চাইলে সিম্বলিক লিডার হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এরপর বেগম জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে। বিএনপিতে যোগ দিয়েই খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের সূচনা করেন। 1980 ও 90-এর দশকে বাংলাদেশ ছিল সামরিক ও আধা সামরিক শাসনের ছায়ায়। এই সময়ে অনেক রাজনৈতিক নেতা ক্ষমতার ভাগ পেতে সামরিক শাসকদের সাথে সমঝোতায় গিয়েছেন, কিন্তু খালেদা জিয়া সে সময় রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দেননি। এর মধ্যে এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি কোনো হাফওয়ে সলিউশন মেনে নেননি। তার অবস্থান ছিল পরিষ্কার, ক্ষমতা হস্তান্তর হতে হবে নির্বাচনের মাধ্যমে। এই কঠোর অবস্থান অনেক সময় আন্দোলনকে দীর্ঘ করেছে, কিন্তু তার রাজনৈতিক চরিত্রকে করেছে স্পষ্ট। এরশাদ বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন খালেদা জিয়া। এরপর রাজনীতিতে একটি বড় মোড় আসে 1986 সালে। এরশাদ একটি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, যা বিরোধীরা অসাংবিধানিক বলে আখ্যা দেয়, কারণ তখনও সামরিক আইন বহাল ছিল এবং রাজনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলেও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি পুরোপুরি নির্বাচন বর্জন করে। 1986 সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত খালেদা জিয়ার ভাবমূর্তিকে আরো শক্ত করে যে তিনি নীতির সঙ্গে আপোষ করেন না। এভাবেই খালেদা জিয়া তকমা পান আপোষহীন নেত্রী। এরপর বেগম খালেদা জিয়ার সামনে চ্যালেঞ্জ আসে ফার্স্ট লেডি থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার। এরশাদকে হটিয়ে 91-এর জাতীয় নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়। এই নির্বাচনে বিএনপি পায় 140টি আসন, যেখানে সরকার গঠনের জন্য দরকার ছিল 151টি আসনের। পক্ষান্তরে আওয়ামী লীগ পায় 88টি আসন, জাতীয় পার্টি 35টি আসন এবং জামায়াতে ইসলামী 18টি আসন। তখন জামায়াত প্রধান গোলাম আজম শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করেন। এদিকে দিলারা চৌধুরীর স্বামী পাকিস্তান আমলের সাবেক যোগাযোগ মন্ত্রী গোলাম ওয়াহেদ চৌধুরী ঢাকায় নিজের বাসভবনে একটি গোপন বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন খালেদা জিয়া, গোলাম আজম, মতিউর রহমান নিজামী এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন।
খালেদা জিয়া একাই সেখানে যান বিএনপির অন্য নেতাদের কিছু না জানিয়েই। এই আলোচনার ফলে অবশেষে জামায়াত সংসদে বিএনপিকে সমর্থন দিতে রাজি হয়। এতে খালেদা জিয়া সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান। এই আলোচনায় তার রাজনৈতিক প্রজ্ঞা ও দৃঢ়তা ফুটে ওঠে। ফাইনালি খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে। 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর খালেদা জিয়ার সামনে চ্যালেঞ্জ ছিল ক্ষমতায় থাকা অবস্থায় আদর্শ ধরে রাখা। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে তিনি জানতেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে তার বিপক্ষেই ব্যবহার হতে পারে। তবুও তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে স্বল্প মেয়াদী রাজনৈতিক সুবিধা নেওয়া ঠিক নয়। ভারতের সাথে চুক্তি, ট্রানজিট, সীমান্ত ইস্যু এসব বিষয়ে তিনি আন্তর্জাতিক চাপের মুখে পড়েন। এখানেও তিনি ফ্লেক্সিবল হননি, যতটা না হলে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 1/11। 2007 সালের 1/11 শুধু একটি জরুরি অবস্থা ছিল না, এটা ছিল বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে রিফর্ম করার চেষ্টা। এই সময় খালেদা জিয়ার সামনে সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে বলা হয়েছিল, আপনি রাজনীতি থেকে সরে দাঁড়ান, দেশের বাহিরে চলে যান, পরিবারকে নিরাপদে রাখুন, এর বিনিময়ে দেয়া হবে মামলা থেকে মুক্তি, পাবেন সম্মানজনক এক্সিট। এই প্রস্তাব শুধু খালেদা জিয়ার জন্য ছিল না, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ এই ধরনের সেফ এক্সিট বেছে নিয়েছেন। কিন্তু এখানেই খালেদা জিয়ার সিদ্ধান্ত তাকে সবার থেকে আলাদা করে দেয়। তিনি জানতেন একবার রাজনীতি ছাড়ার মানে শুধু ব্যক্তিগত অবসর নয়, এর মানে বিএনপির নেতৃত্ব শূন্যতা, এর মানে বিরোধী রাজনীতির কলাপস, এর মানে একটি রাজনৈতিক ধারার মৃত্যু। -2 ফর্মুলা কিন্তু এই ধারণার উপরেই দাঁড়িয়েছিল। দুই প্রধান নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক সেটআপ তৈরি করাই ছিল -2 ফর্মুলার মূল উদ্দেশ্য। খালেদা জিয়া এই খেলাটা ঠিকই বুঝেছিলেন, আর তাই তিনি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন, নিজে কষ্ট স্বীকার করবেন কিন্তু রাজনৈতিক অবস্থান ছাড়বেন না। এই সিদ্ধান্তে তার কোনো তাৎক্ষণিক লাভ ছিল না, শুধু ছিল ক্ষতি। কিন্তু এখানেই তার আপোষহীনতার রাজনৈতিক মানে তৈরি হয়। এরপর আসে বেগম জিয়ার জীবনের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়, মামলা, আদালত আর কারাগার। এই মামলাগুলো নিয়ে আছে নানা তর্ক বিতর্ক। কেউ বলে আইনের শাসন, কেউ বলে রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু এখানে আসল প্রশ্নটা অন্য জায়গায়। খালেদা জিয়ার সামনে তখন 3টা স্পষ্ট রাস্তা খোলা ছিল। 1, ক্ষমা চেয়ে মুক্তি নেওয়া। 2, রাজনৈতিক সমঝোতার বিনিময়ে আরামদায়ক জীবন। 3, নীরবে থাকা ও রাজনীতি থেকে দূরে সরে যাওয়া। এই 3টা অপশনই বাস্তবসম্মত ছিল। এই অপশনগুলি বেশিরভাগ রাজনীতিবিদরা বেছে নেন, কিন্তু খালেদা জিয়া এর কোনোটাই করেননি। গুরুতর অসুস্থতা, বয়স, একাকিত্ব সব মিলিয়ে তার ব্যক্তিগত জীবন তখন ভেঙে পড়ার মতো অবস্থায়। তবুও তিনি আইনি লড়াই চালিয়ে যান, নিজেকে নির্দোষ দাবি করে যান, কোনো রাজনৈতিক শর্তে মাথা নত করেননি। এই জায়গাটা তখন আর আপোষহীনতার রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না, এটা তার ব্যক্তিগত চরিত্রে পরিণত হয়। অনেকের চোখে তিনি তখন আর শুধুই নেত্রী নন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। এছাড়াও দলের ভেতরের চাপ ও নিঃসঙ্গতা ছিল বেগম জিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, তবে তা ছিল সবচেয়ে কম আলোচিত। খালেদা জিয়ার আপোষহীনতা শুধু সরকারের সঙ্গে সংঘর্ষ তৈরি করেনি, এটা তার নিজের দলের ভেতরে অস্বস্তি তৈরি করেছে। বিএনপির ভেতর থেকেই অনেক সময় বলা হয়েছে আরেকটু নমনীয় হলে ভালো হতো, কিছুটা সমঝোতা করলে রাজনীতির স্পেস বাড়তো, সংসদে ঠিকই যাওয়া যেত, রাজপথের বাহিরে অন্য লড়াই সম্ভব হতো। এই জায়গায় একজন নেতার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আসে, দলের কথা শুনবে নাকি নিজের রাজনৈতিক বিশ্বাস ধরে রাখবে। খালেদা জিয়া এখানেও আপোষ করেননি। তিনি বিশ্বাস করতেন রাজনীতিতে যদি অবস্থানই না থাকে তাহলে ক্ষমতায় যাওয়ার অর্থ নেই। এই সিদ্ধান্ত বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করেছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু একই সাথে এটা বিএনপিকে একটি স্ট্যান্স বেসড পার্টি হিসেবে টিকিয়ে রেখেছে। এই নিঃসঙ্গ নেতৃত্বই খালেদা জিয়াকে ধীরে ধীরে একজন একা কিন্তু অনড় নেতৃত্বে পরিণত করেছে। বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র জয় পরাজয়ের মাপকাঠিতে জাজ করলে হবে না, বরং দেখতে হবে তিনি কোন কোন মুহূর্তে সহজ রাস্তা থাকার পরও কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন। 1/11-এ তিনি চাইলে নিরাপদে অপশন নিতে পারতেন, কারাবরণের সময় তিনি চাইলে শর্ত মেনে মুক্তি পেতে পারতেন। নিজ দলের ভেতর থেকে যখন নমনীয় হওয়ার চাপ এসেছে তখনও তিনি নিজের রাজনৈতিক অবস্থান বদলাননি। এই সিদ্ধান্তগুলো তাকে জনপ্রিয় করেছে এমন না, বরং অনেক সময় তাকে একা করেছে, দলকে করেছে দুর্বল, আর রাজনীতিকে আরো একটু কঠিন করে তুলেছে। কিন্তু এখানেই প্রশ্নটা উঠে আসে,
রাজনীতিতে সফলতা কি শুধু ক্ষমতায় থাকা, নাকি নিজের অবস্থান ধরে রাখাও একটি সফলতা? খালেদা জিয়া হয়তো শতভাগ নিখুঁত নেত্রী ছিলেন না, তার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক আছে বা থাকবে, কিন্তু তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে একটা বিষয় অস্বীকার করা কঠিন। তিনি বারবার এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আপোষ করলে স্বস্তি মিলত, আর আপোষ না করলে ইতিহাসের ভার নিতে হতো। তিনি স্বস্তি নেননি, তিনি ভারটাই নিয়েছেন। আর সেখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি হয়ে উঠেছেন একজন আপোষহীন দেশনেত্রী। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শীঘ্রই আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।